আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে 7টি সার্ক দেশের পররাষ্ট্র সচিবদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এটা একটু চেক করে সচিবের মধ্যে আমি ভুলে গেছি, এখন মনে করতে পারছি না, বাট 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। সরকারি পর্যায়ে এরকম কিছুই নেই। আপনারা উপদেষ্টা হিসেবে যে সুবিধা পেয়ে এসছেন, মানে এটা মানে গাড়ি বা বাসা, এগুলো আপনাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে? কবে নাগাদ গাড়ি সুবিধা, মানে গাড়ি ছেড়ে দিবেন বা বাসা ছাড়া, এগুলো নিয়ে ইন্টারনালি কোনো আলোচনা হয়েছে? না, আজকে ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আসলে এগুলার তো কতগুলো সেট রুল আছে। যেমন সেট রুল হচ্ছে পরের মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলী কাজ করবেন এবং সেজন্য যা যা সুযোগ সুবিধা পান সবই তারা পাবে। তবে এক একজনের বাস্তবতা একটু ভিন্ন হওয়ার কারণে আমরা যেরকম অনেকে সরকারি বাসাতে উঠিনি, যারা উঠেছে তাদের মধ্যে তারা 1 মাস পর্যন্ত ওই বাসা রাখতে এন্টাইটেল, দ্যাটস দ্য রুল। এখন কে রাখবেন কে রাখবেন না সেটা আমরা জানি, সেটা আমাদের মধ্যে আলোচনা হয়। আবার সার্কভুক্ত যারা আসবেন অতিথি, তাদেরকে আমন্ত্রণ কি বর্তমান অন্তর্বর্তী সরকার করেছে নাকি যারা ইলেক্টেড হয়েছে বিজয়ী দল? ফরেন মিনিস্ট্রি থেকে করা হবে। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেহেতু আগের বাসভবনটা জাদুঘর করা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন কোনো সিদ্ধান্ত নিয়েছে? এরকম কোনো আলোচনা আজকে হয়নি। আপা একটা আইন উপদেষ্টাও একটু বলেছেন, তো আপনাকে আবার জিজ্ঞেস করছিলেন, আমরা বরাবরই দেখি যে বঙ্গভবনের শপথ হয়, এবার প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ হচ্ছে দক্ষিণ প্লাজায়। আসলে এটা যেই দল বিজয়ী হয়েছে তারা তাদের সাথে আলোচনা ক্রমেই এই আয়োজনটা করা হচ্ছে। তারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবেই ফ্যাসিলিটেট করে দিচ্ছি। সেটার পিছনে যুক্তিটা যদি আপনি হয়তো বা অনেক মানুষের সমাগম, এটা তো ওনারা বলবেন। তবে আমরা পত্রপত্রিকা যেটা দেখেছি 1000 খানেক মতন হয়তো বা। একটা বিষয় যেমন এই সংসদ ভবন ঘিরে 5 আগস্টের পরে অনেক ধরনের কিছু ঘটনা তো ঘটেছেই, যেটা ঐতিহাসিক। বিএনপি চেয়ারপারসন এখানে জানাজা, হাদির এখানে হয়েছে, তারপরে সংসদ ভবন ঘিরে জুলাই আগস্টের একটা অভ্যুত্থানের বিষয় তারা আইন উপদেষ্টা বলবেন, সেই বিষয়গুলো কি আসছে এখানে? আজকে এগুলো আমরা আলোচনা করিনি, তবে রাজনৈতিক দল কেন এটা চাচ্ছে সেটা যদি আইন উপদেষ্টা বলে থাকে হয়তো উনিই যোগাযোগ করেছেন, কারণ উনি আমার চেয়ে ভালো জানবেন। জি, একটা বিষয়, ফয়েজ তোয়েব সাহেব চলে গেছেন, ওনার যাওয়া নিয়ে অনেকেই বলছেন যে সেফ এক্সিট। গত কয়েক মাস থেকে আপনাদের সেফ এক্সিট নিয়ে নানা প্রশ্ন শুনতে হয়েছে। আসলে উপদেষ্টারা কি সেফ এক্সিট সময় তো সেফ এক্সিট কেউ নিচ্ছেন কিনা? এক আর একটা সম্পর্ক বিষয় হচ্ছে নির্দলীয় সরকার ছাড়া আপনারা যে নির্বাচনটা করলেন, অনেকেই বলছেন যে অনেকটা স্বচ্ছ হয়েছে, নির্দলীয় সরকার ছাড়া স্বচ্ছ নির্বাচন করা সম্ভব? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে আসলে তো এটা সিদ্ধান্ত চূড়ান্তভাবেই হয়েছে যে সকল নির্বাচনই, জাতীয় নির্বাচনই নির্দলীয় সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের নির্দেশে ফিরেছে এবং সেখানে বলাই আছে পরের নির্বাচনগুলো ওই সরকারের অধীনে হবে। আরেকটা কথা হচ্ছে ফায়াজ তায়েব সাহেব চলে গেলেন মানেটা কি, এটা বলার আগে বলতে হবে ফায়াজ তায়েব সাহেব দেশে এসেছিলেন, ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে, ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। ও 1.5 বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন, ও তো বলেছে যে ও আবার দেশে ফেরতও আসবে। আমাদের রুট তো এখানে, ও তো এখানে কাজ করতো না, ও তো কাজ করে বিদেশে, ওর চাকরিটাই ছিল বিদেশে। আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে। ফায়াজ তায়েবের পরিবার এই 1.5 বছর বিদেশেই আছে, কারণ ওরা তো ওইখানেই সেটেলড। ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে, গোপনে চলে গেছে। তখন কোনো উপদেষ্টা যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই, ধর আমি চলে যাব বেলাতে, সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে, আমার সেটাও মনে নাই, আমি সেখানে যাব। আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব যে ভাই আমি অত তারিখে অমুক মিটিংয়ের জন্য অমুক দেশে যাচ্ছি? এটা তো কেউ ঘোষণা দেবে না। এগুলো হচ্ছে কি, দেশে একটা গ্রুপ আছে যেটা সব কিছুতেই একটা নাটকীয়তা, একটা ওটাকে কি বলে, একটা উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে। এটা তারই প্রয়াস, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। বরং আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যে 1.5 বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছে। ভারতীয় মিডিয়া বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সরকার এই শপথ অনুষ্ঠানে দাওয়াত করেছে। ভারতের কোন মিডিয়া তো এখন বাংলাদেশে আমি খুলে দেখি যে এমন কিছু কিছু কথা বলে যেগুলো মিডিয়ার ফটো কার্ড ইউজ করে, আসলে ওগুলো ওই মিডিয়ারও খবর না। আনুষ্ঠানিকভাবে আমার যা বলার আমি তা বলেছি। আইন উপদেষ্টা আপনাদেরকে ক্লিয়ার করেছে। মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে
কোনো সফলতা ব্যর্থতা এক কথায় বললে কীভাবে বলবেন? এক সেকেন্ড হলো আপনি কী স্মৃতি নিয়ে যাচ্ছেন, কি শোনো, 18 মাসে সফলতা বলারও কিছু নাই, ব্যর্থতা বলারও কিছু নাই। 18 মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয়, তাহলে একটা দাবি তুলতে হবে কোনো নির্বাচিত সরকার 18 মাসের উপরে থাকতে পারবে না। তা কি বলা হবে নির্বাচিত সরকাররা 5 বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে 6-7 মাস। ছোট ছোট কাজ, বড় কাজ তো 1.5-2 বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না। আমি বলবো আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি। সফলতা ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না, জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে। আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে, সংকটময় সময়ে আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে, ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি। এবং আমরা কেউই 1.5 বছর তো 1.5 বছর, আমাদের মধ্যে অনেকেরই 2টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় সামলাতে হয়েছে, কারণ আমরা একটা আপৎকালীন সংকটময় সময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম। আমরা আমাদের সামর্থ্য মতন চেষ্টা করেছি, এবং আপনারা এটা জাজ করবেন যে আমরা কতটুকুন কাজ শুরু করে দিয়ে যেতে পেরেছি। আবার একটি বিষয় হলো যে আপনারা 1.5 বছরে অনেক কাজই করেছেন, কিন্তু যাওয়ার আগে কয়েকদিন আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে দুর্নীতিতে এক ধাপ এগিয়েছিল আমাদের। ওই 1 ধাপ 2 ধাপে আসলে তেমন কিছু যায় আসে না। কেন জানেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি নিশ্চিত যে পরবর্তী সরকার এটাকে গুরুত্বের সাথে নিয়ে যেখানে যেখানে সংশোধন করার করবে। এই 1 ধাপ ধরেন, আমি যদি দুর্নীতি নিয়ে একটা আইন করতাম, দেখা যেত যারা এই সার্ভেগুলো করে তাদের 2 পয়েন্ট আছে, তখন ওই 2 পয়েন্ট যোগ হয়ে গেলে আমার পজিশন আবার হয়তো আগেরটাতেই ফেরত যেত। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেখানে আছি সেখান থেকে যেন আমাদের উন্নতি ঘটে, আমরা আর নেমে না যাই। আমাদের মতন একটা সরকার যেটা নিয়মিত সরকার না, যত রকম চ্যালেঞ্জ এবং প্রত্যাশার বিপরীতে কাজ করেছি, আমরা যে একটা সিস্টেম মোটামুটি এনে দিয়ে চলে যাচ্ছি, আমি মনে করি সেজন্য আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর, সেজন্য আমরা একটা ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি। আমরা কিছু ঝামেলা, কিছু কাটা দূর করতে পেরেছি। সব তো আর 1.5 বছরে সম্ভব না, বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের শুভ কামনা করি। ভারতের রাষ্ট্রপ্রধানের শপথে দাওয়াত পাচ্ছে বলে এনসিপির পক্ষ থেকে তারা আবার একটা ইও দিয়েছিল, মানে এটা তারা অভিযোগ যে আমরা যাবোই না। সব এই প্রশ্নের উত্তর এনসিপি দেবে। দাওয়াত কে দিয়েছে সে উত্তর দেবে, আর এনসিপি কেন রিয়্যাক্ট করেছে এটার উত্তর এনসিপি দেবে। এটার উত্তর আমরা দেয়ার, অন্তর্বর্তী সরকার এই উত্তর, ওই উত্তরের কোনো ব্যাখ্যা দেবে না। আপা, শেষ বেলায় এসে আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেটি হলো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। তো আপনাদের সময়ে দায়িত্ব নিয়ে প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন মন খুলে সমালোচনা করার জন্য, কিন্তু সেই মন খুলে সমালোচনা করার জন্য অনেক সাংবাদিককে জেলে যেতে হয়েছে, হত্যা মামলা খেতে হয়েছে, সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা হয়েছে, তাদের এখনো জামিন হয়নি। আপনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে এটাকে কিভাবে দেখেন? আপনার এই প্রশ্নটা পাস্ট টেন্সে করলে ভালো হইতো। আমাদের সময় আমাদের সমালোচনা করার জন্য কেউ জেলে গেছে বলে আমার জানা নেই। আর আমাদের সময়ও যদি বলে যে আমাদের সময় যদি বাকস্বাদ না, সেখানে যদি আমি শেষ করি, আমাদের সময় যদি কারোর মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেফতার করা হয়, আপনি আমাকে উদাহরণ দেন, আপনি যে উদাহরণটা দিলেন, আপনার কাছে যেটুকুন তথ্য আছে রাষ্ট্রযন্ত্রের কাছে তার থেকেও বেশি হয়তো তথ্য আছে। আপনি একটা নাম তো বললেন, আর নাম বলেন দেখি, আর বলতে পারবেন না। আমাদের সময় শোনেন, যে যারা গেছে সেটাই তো আমি আপনাকে বলছি, যে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে আপনি হয়তো মনে করেছেন যে তার ফেসবুক পোস্টের জন্য গেছে, ব্যাপারটা তা না। আমাদের কাছে হয়তো তার চেয়ে বেশি কিছু তথ্য আছে বলেই আমরা ব্যবস্থা নিয়েছি। উনারা ছাড়া তো আরও অনেকে সমালোচনা করে না? কেবল উনারা দুজনেই সমালোচনা করতো, আরও তো অনেকে সমালোচনা, তারা তো কেউ জেলে যায়নি, কারণ তাদের ব্যাপারে রাষ্ট্রের অন্যরকম কোনো তথ্য হাতে নেই, এবং সকল তথ্য সকল সময় তো বলাও যায় না। এটা একটা আইনি প্রক্রিয়া, তারা এটা আইনিভাবে ফেস করবে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। আমার মন্ত্রণালয়ে ভালো, আপনার প্রশ্নের শুরুতে আমি ভেবেছিলাম প্রশ্নটা একটু ভিন্ন ধরনের হবে, আমি একটু সুযোগ নিয়ে একটা কথা বলি। আমি মাত্র 2 মাসেরও কম সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সেটাও আসলে ওই যে বললাম যে একটা ইন্টারিম আর কি। হ্যাঁ, তো ওই সময় কিন্তু আমি 2টো আইন করেছি, একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, আরেকটা হচ্ছে জাতীয়
গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, এটার একটা খসড়া দেওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো এসেছিল সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আবার সংশোধন করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু অধিকারের কথা বলা আছে, সেটা আপনারা পড়বেন এবং আগামী সরকার আসলে ওই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত এবং অনেকের মত নিয়ে চূড়ান্ত করা যে খসড়াটা আছে এটা নিয়ে যেন আগামী সরকারের সাথে আপনারা কথা বলেন, সেটা আমার একটা আহ্বান রইল। আর কি আহ্বান আপনার? আপনি পরবর্তী সরকারের জন্য আপনি 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেমন পানিতে ছিলেন, এখানে চুক্তি, তিস্তা চুক্তির বিষয় ছিল, আর তথ্য তো বললেন, পররাষ্ট্র অনেক মানে পরিবেশে অনেক বড় বড় প্রকল্প ছিল। প্রথম কথা হচ্ছে যে তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন আমরা দিব। আর আমরা কে কোন মন্ত্রণালয়ে কী কাজ করেছি তার একটা তালিকা আজ আমার দুটো আজকেই শেষ হয়ে যাবে, চূড়ান্ত করে দিয়ে যাব। তারা ওইখান থেকে যে কাজগুলো গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো নিশ্চয়ই অব্যাহত রাখবেন। আর নতুন কোনো কাজের ক্ষেত্রে যদি তাদের কোনো রকমের সহায়তার প্রয়োজন হয় আমরা অবশ্যই তাদের সেই সহযোগিতা দেব। আপনি যে সাউন্ড পলিউশন নিয়ে যে অনেকবার কাজ করেছেন, আপনি আসার পর কত দূর বাস্তবায়ন? সাউন্ড পলিউশনটা আপনাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি, আপনি কি আপনার গাড়ির হর্নটা বাজানো বন্ধ করছেন? আমি এটাই বলছি আপনাকে। আমি দুটো কথা বলি। সড়কের টেসলা, ওই যে আমি একটা এর আগেও একটা ব্যাখ্যা দিয়েছিলাম ইনকাম ট্যাক্সের, আমি তো জাকাত দিই, ইনকাম ট্যাক্স দেবো কেমনে? নানান যুক্তি। আমার তো বাচ্চা একটা বিদেশে পড়ে, সেই টাকার বিপরীতে আমাকে ইনকাম ট্যাক্সটা না নেন, এগুলো নানান যুক্তি। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, এটা আপনি জানেন। অনেক কারণেই বাংলাদেশে মানুষ হর্ন বাজায়, কিন্তু সবচেয়ে বড় কারণে হর্ন বাজায় হচ্ছে এটা অভ্যাস। আপনি যদি এয়ারপোর্ট রোডের সামনে যান তখন তো কোনো রিক্সা ঠেলা গাড়ি কেউ আপনার সামনে আসে না। আপনি যখন পার্লামেন্টের সামনে যান তখনও তো টেসলা রিক্সা আসে না, তখন হর্ন বাজান কেন? তখনও তো হর্ন বাজান। আপনার বাসা থেকে বের হওয়ার সময় আপনি হর্ন বাজান। অভ্যাসটা পরিবর্তন করেন, হর্ন বাজানো কমিয়ে দেন। আপনি কমিয়ে দিয়ে দেখেন যে বাংলাদেশের ঢাকা শহরে হর্ন না বাজিয়ে গাড়ি চালানো সম্ভব কিনা। আপনি আমার সাথে বেসরকারি গাড়িতে চলবেন, আমি হর্ন না বাজিয়ে আপনাকে খাগড়াছড়ি নিয়ে যাব এবং খাগড়াছড়ি থেকে ফেরত আনবো। এতটুকুন একটা ছোট করে হর্ন বাজানো আর কন্টিনিউয়াস হর্নের উপর হাত রাখা, দুটো ওই কন্টিনিউয়াস হর্নের উপর হাত রাখা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং যখন আপনি হর্নের উপর হাতটা সরিয়ে নেবেন আপনার কিন্তু গাড়ির গতিটাও অটোমেটিক্যালি একটু কমবে। আপনি খবর পেয়েছেন এমন কিছু? আমার কাছে তো এমন কোনো খবর নেই। না, আমার কাছে এমন কোনোই খবর নাই। এসব প্রশ্ন করে খামোখা একটা স্বচ্ছ পানিকে ঘোলা করা, এটার কোনো প্রয়োজন নাই তো। আমি একটা কথা বলি, একটা সরকার চলে যায় আরেকটা সরকার আসে, এটাই নিয়ম। এটা তো কোনো নিয়ম নেই যে একটা সরকার চলে গেলে ওই সরকারের কিছু মন্ত্রীকে পরের সরকারে নিতে হবে, এরকম তো কোনো নিয়ম নেই। এগুলো প্রশ্ন আসে কোথা থেকে, কেন আসে আমি বুঝি না। যদি বিএনপি আপনাকে বলেছে, আপনাকে এই যদির কথা বিএনপি আপনাকে কে জিজ্ঞেস করতে বলেছে? বিএনপি তো আপনাকে বলে না। এগুলো অভিজ্ঞতাটাকে তারা যদি কাজে লাগায়, অভিজ্ঞতা কাজে লাগানোর অনেক পদ্ধতি আছে। অভিজ্ঞতা কাজে লাগাতে গেলে যে আপনাকে মন্ত্রিসভাতেই নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? পরামর্শ নিতে পারে অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, রাজপথে দেখা খাওয়া দাওয়া তোমাকে আমি বাসায় ঢুকতে দেবো কিনা আমরা তো সেই প্রেক্ষাপট তৈরি করলাম। সচিবালয়